ওয়েলকাম টু শিক্ষা সংস্থান এভরিওয়ান। আমরা আজকে এখানটাতে প্রাইমারি এবং আপার প্রাইমারি টেটের বাংলা বিষয় নিয়ে আলোচনা করব। প্রাইমারি এবং আপার প্রাইমারি টেটে বাংলা বিষয়ে মোট কত নম্বর রয়েছে? মোট নম্বর রয়েছে 30, টোটাল 30 মার্কস। এই 30 নম্বরের মধ্যে প্রাইমারি এবং আপার প্রাইমারি দুটো ক্ষেত্রেই কিন্তু সিলেবাসটা সেম, ঠিক আছে? এই 30 নম্বরের দুটো ভাগ রয়েছে। একটা ভাগে কি রয়েছে? একটা ভাগে রয়েছে বোধ পরীক্ষণ, আর একটা ভাগে রয়েছে বেঙ্গলি পেডাগজি। বোধ পরীক্ষণে রয়েছে 15 নম্বর, বেঙ্গলি পেডাগজির ক্ষেত্রে রয়েছে 15 নম্বর, টোটাল এই 30 নম্বর। এই টোটাল 30 নম্বর নিয়েই আমাদের প্রাইমারি এবং আপার প্রাইমারি পরীক্ষার যে বাংলার পোর্শনটা সেটার প্রশ্নপত্র তৈরি করা হয়। তো চলো দেখে নেওয়া যাক এখানে কি কি রয়েছে। আচ্ছা, আজকে যদি আমরা বোধ পরীক্ষণ দিয়ে শুরু করি, এই বোধ পরীক্ষণেরও আবার দুটো ভাগ রয়েছে। মানে 30 নম্বরের টোটাল বাংলা পরীক্ষা হবে। বাংলা পরীক্ষাটা টোটাল হবে 30 নম্বরে। এই 30 নম্বরের মধ্যে থাকবে একটা ভাগে বোধ পরীক্ষণ আর একটা ভাগে থাকবে বেঙ্গলি পেডাগজি, ঠিক আছে? এবার এই যে বোধ পরীক্ষণের যে 15 নম্বর, এখানটাতে টোটাল দুটো বোধ পরীক্ষণ থাকবে। কটা থাকবে? টোটাল দুটো বোধ পরীক্ষণ থাকবে। একটা থাকবে গদ্য আর একটা থাকবে পদ্য। এই গদ্যতে 7টা থেকে 8টা প্রশ্ন থাকবে, পদ্যতেও 7টা থেকে 8টা প্রশ্ন থাকবে। এই 7টা থেকে তাহলে টোটাল 15টা প্রশ্ন হচ্ছে। 7টা থেকে 8টা প্রশ্ন গদ্যতে এবং 7টা থেকে 8টা প্রশ্ন পদ্যতে। টোটাল এই যে 15টা প্রশ্ন, প্রত্যেকটা প্রশ্নতে 1 নম্বর করে, টোটাল 15 নম্বর বোধ পরীক্ষণ থেকে থাকছে। তেমনি পেডাগজির ক্ষেত্রেও তাই, প্রত্যেকটা প্রশ্নতে 1 নম্বর করে, টোটাল 15টা প্রশ্ন থাকছে, পেডাগজি থেকে 15 মার্কস থাকছে। আজকে আমরা বোধ পরীক্ষণ নিয়ে আলোচনা করব, ঠিক আছে? আজকে আমরা কি নিয়ে আলোচনা করবো? বোধ পরীক্ষণ নিয়ে। আচ্ছা, আর একটা জিনিস তোমাদেরকে বলে দেই, বোধ পরীক্ষণের ক্ষেত্রে যে টোটাল 15টা কোয়েশ্চেন থাকছে, মানে গদ্য থেকে 7টা থেকে 8টা প্রশ্ন এবং পদ্য থেকেও 7টা থেকে 8টা প্রশ্ন। এই যে প্রশ্নগুলোর মধ্যে একটা প্রশ্ন থাকে প্যাসেজ থেকে। একটা প্রশ্ন কোথা থেকে থাকে? টোটাল যদি একটা গদ্যতে যদি টোটাল 8টা প্রশ্ন থাকে, সেই 8টার মধ্যে একটা কোয়েশ্চেন থাকে যেটা থাকে প্যাসেজ থেকে, মানে ডিরেক্ট প্যাসেজ থেকে, যেটার আনসার আমরা খুঁজে বের করতে পারবো। আর বাকি 7টা প্রশ্ন কোথা থেকে থাকে? বাকি 7টা প্রশ্ন থাকে গ্রামার থেকে। বাকি 7টা প্রশ্ন কোথা থেকে থাকে? গ্রামার থেকে। তাহলে আমরা এটা বুঝতে পারছি যে বাংলার মানে প্রাইমারি এবং আপার প্রাইমারিতে বাংলার যে টপিকটা, সেটাকে কমপ্লিট করার জন্য আমাদেরকে বাংলা ব্যাকরণটা পড়তে হবে। কারণ যে বোধ পরীক্ষণের যে 7টা প্রশ্ন, মানে মোটামুটি 99% কোয়েশ্চেন কিন্তু এই গ্রামার থেকেই আসছে। তাহলে আমাদেরকে তার জন্য গ্রামারটা পড়তে হবে। এবার এই গ্রামারের কি কি পড়বো? গ্রামারের মধ্যে অনেক কিছু রয়েছে, তার মধ্যে কিছু টপিক আমি তোমাদেরকে এখানে বলে দিচ্ছি, যে টপিকগুলো কভার করলে মোটামুটি আমরা বাংলা বোধ পরীক্ষণের প্রাইমারি এবং আপার প্রাইমারির পুরো অংশটা থেকে উত্তর করে আসতে পারবো। তো কি কি সেই টপিকগুলো? প্রথমেই আমাদেরকে ধ্বনি পড়তে হবে। কি পড়তে হবে? আমাদেরকে প্রথমেই ধ্বনি পড়তে হবে। তারপরে বর্ণ। এই ধ্বনির মধ্যে ধ্বনি পরিবর্তন, ধ্বনি শ্রেণীবিভাগ, স্বরধ্বনি শ্রেণীবিভাগ, ব্যঞ্জনধ্বনি শ্রেণীবিভাগ, এগুলো সমস্ত কিছুই পড়বে। বর্ণের মধ্যেও তাই। এবং ধ্বনি, বর্ণ, তারপরে রয়েছে ধ্বনি, বর্ণ, শব্দ। এই শব্দের মধ্যে শব্দ ভান্ডার, শব্দার্থ পরিবর্তনের ধারা, এই সমস্ত জিনিসগুলো আসবে। তারপরে রয়েছে সন্ধি, সমাস, কারক বিভক্তি, আর একটা পদ ও পদ পরিবর্তন। ঠিক আছে? মোটামুটি এই 7টা থেকে 8টা টপিক যদি আমরা কভার করে নেই, তাহলে আমাদের প্রাইমারি এবং আপার প্রাইমারির বাংলার যে বোধ পরীক্ষণ এরিয়ার যে 15 নম্বর আছে, এই 15 নম্বর পেতে, 15তে 15 পেতে আমাদের কোনো সমস্যা হবে না। কত পাওয়া যাবে? 15তে 15। সবসময় পড়াশোনা করার সময় একটা জিনিস মাথায় রাখতে হবে, ফুল মার্কসের টার্গেট যদি আমরা না করি, তাহলে কিন্তু আমরা কখনোই এগিয়ে যেতে পারবো না। সেই জন্য টার্গেটটাই বোধ পরীক্ষণে সবসময় 15তে 15, এবং বাংলা পেডাগজির ক্ষেত্রেও সেম 15তে 15 যেন আমরা এই টার্গেটটা রাখি, তবে গিয়ে কিন্তু আমাদের সিলেকশনটা হবে। কারণ কম্পিটিশন প্রচুর বেশি, ফুল মার্কসটা আমাদেরকে অ্যাটেন্ড করতেই হবে, ফুল মার্কসটা আমাদেরকে পেতেই হবে। ঠিক আছে? আশা করি বোঝা গেছে এই পুরো কোয়েশ্চেন প্যাটার্ন নিয়ে। তোমাদের যদি কোথাও কোনো সমস্যা থাকে বুঝতে, যে কোথা থেকে প্রশ্ন
আসবে, কত নম্বরের প্রশ্ন আসবে, তাহলে তোমরা কমেন্ট করো, প্রত্যেকটা কমেন্টের আনসার দেওয়া হবে। এবার আমরা বোধ পরীক্ষণে ডিরেক্ট চলে যাচ্ছি। এখানটাতে একটা বোধ পরীক্ষণ রয়েছে এবং এটা গদ্যতে, ঠিক আছে? আমি তোমাদের 2 মিনিট সময় দিচ্ছি, প্রত্যেকে এটা একটু দেখে নাও। মানুষের জীবনে শিক্ষার গুরুত্বের ওপরেই এই পুরো প্যাসেজটা রয়েছে। তোমরা এই জায়গাটা একটু পজ করে এই জায়গাটাতে বোধ পরীক্ষণটা একবার দেখে নেবে 2 মিনিট সময় নিয়ে, ঠিক আছে? এবার বোধ পরীক্ষণ পুরোটা পড়ে নেওয়ার পরে দেখো আমরা ডিরেক্ট প্রশ্নগুলোতে চলে যাচ্ছি। দেখো এখানে কি লেখা আছে, উপরিউক্ত গদ্যাংশ অবলম্বনে 1 থেকে 8 নম্বর প্রশ্নের উত্তর দিন। মানে এখানে টোটাল কটা প্রশ্ন আছে, এখানে টোটাল কটা প্রশ্ন আছে, এখানে টোটাল 8টা প্রশ্ন রয়েছে, ঠিক আছে? এই প্রশ্নগুলোর মধ্যে প্রথম প্রশ্নটা কি, গদ্যাংশটির মূল ভাব কি? দেখো প্রথম প্রশ্নটা কিন্তু গ্রামার থেকে নেই, প্রথম প্রশ্নটা কিন্তু প্যাসেজ থেকে রয়েছে। গদ্যাংশটির মূল ভাব কি? গদ্যাংশটির মূল ভাব প্রযুক্তির উন্নয়ন, শিক্ষার প্রকৃত উদ্দেশ্য গুরুত্ব, বিদ্যালয়ের ইতিহাস, সমাজের সমস্যা। আচ্ছা, আমরা যদি প্যাসেজটাতে আরেকবার আসি, এখানটাতে মানুষের জীবনে শিক্ষার গুরুত্ব অপরিসীম, তো আমরা এইটুকু তো বুঝতে পারছি যে এটা শিক্ষাকে নিয়ে, ঠিক আছে? তোমরা যদি পড়ো তাহলে ডিটেলসে বুঝে যাবে। আর এটার আনসারটা হবে শিক্ষার প্রকৃত উদ্দেশ্য এবং গুরুত্ব। তাহলে এটার আনসারটা কি হচ্ছে, শিক্ষার প্রকৃত উদ্দেশ্য ও গুরুত্ব। এবার কোয়েশ্চেন নাম্বার 2, অনস্বীকার্য শব্দটির সঠিক অর্থ কি? অনস্বীকার্য শব্দটির সঠিক অর্থ কি? তাহলে আমরা দেখো এটা দেখতে পাচ্ছি, এটা গ্রামার থেকে প্রশ্নটা রয়েছে। অনস্বীকার্য মানে যা অস্বীকার করা যায় না। সঠিক অর্থ বলতে বলেছে, অনস্বীকার্যের অর্থ হচ্ছে যা অস্বীকার করা যায় না। তাহলে এটার উত্তর কি হবে, এই যে দেখো, যা অস্বীকার করা যায় না। তাহলে আনসারটা কি হচ্ছে, সি নম্বর 2 এর আনসার হচ্ছে সি, যা অস্বীকার করা যায় না, ঠিক আছে? নেক্সট কোয়েশ্চেন, জ্ঞানার্জন শব্দটির সন্ধি বিচ্ছেদ কোনটি? জ্ঞানার্জন শব্দটির সন্ধি বিচ্ছেদ কোনটি? আচ্ছা, জ্ঞানার্জনকে ভাঙলে আমরা কি পাই, জ্ঞান যুক্ত অর্জন। এই যে 1 নম্বরে রয়েছে জ্ঞান যুক্ত অর্জন। এটাও তাহলে আমরা দেখো একটা সন্ধি থেকে প্রশ্ন পেলাম। আগের প্রশ্নটা এখানে কি রয়েছে, শব্দ থেকে প্রশ্ন পেয়েছি। শব্দের অর্থ আমি বলেছিলাম যে শব্দ থেকে প্রশ্ন থাকবে। এটা একটা সন্ধি থেকে প্রশ্ন পেয়ে গেছি। আচ্ছা, পরের প্রশ্নটা কি, আত্মনির্ভরশীল শব্দে ব্যবহৃত প্রত্যয় কোনটি? আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন তাহলে কোথা থেকে আসছে, প্রত্যয় থেকে। আত্মনির্ভরশীল শব্দে ব্যবহৃত প্রত্যয় কোনটি? প্রত্যয় কাকে বলে? প্রত্যয় মনে আছে কারোর? প্রত্যয় শব্দ বা ধাতুর পরে যে শব্দটা বসে যে নতুন শব্দটা গঠন করা হয় তাকে প্রত্যয় বলা হয়, ঠিক আছে? এবার আত্মনির্ভরশীল এই শব্দটাকে যদি আমরা ভাঙি তাহলে কি পাবো, আত্মনির্ভর যুক্তশীল, তাই তো? আত্মনির্ভরশীলকে ভাঙলে আমরা এটা পাচ্ছি। এবার এই যে শীল, এটা কি, এটা হলো গিয়ে প্রত্যয়। তো শব্দ বা ধাতুর পরে যে শব্দটা বসে তাকে কি বলা হয়, প্রত্যয় বলা হয়। এই প্রত্যয় আর কয়েকটা জিনিসের সাথে আমরা প্রচন্ড গুলিয়ে ফেলি, সেটা হচ্ছে উপসর্গ আর অনুসর্গ। দেখো, উপসর্গ কোথায় বসে, উপসর্গ শব্দের আগে বসে। আর প্রত্যয় কোথায় বসে, প্রত্যয় শব্দের পরে বসে। কোথায় বসে, প্রত্যয় শব্দের পরে বসে আর উপসর্গ শব্দের আগে বসে, ঠিক আছে? কোথায় বসে, উপসর্গ শব্দের আগে বসে, প্রত্যয় শব্দের পরে বসে। আত্মনির্ভরশীলের শিলটা আত্মনির্ভরের পরে বসেছে, সেই জন্য শিলটা এখানটা কি, প্রত্যয়। এটার উদাহরণ কি, উত্তরটা কি, শিল। আচ্ছা, তাহলে অনুসর্গটা কি, অনুসর্গ শব্দের পরেই বসে, অনুসর্গ শব্দেই পরেই বসে, প্রত্যয় শব্দের পরে বসে। তাহলে দুটোর মধ্যে পার্থক্য কোথায়? দুটোর মধ্যে পার্থক্য হলো, যখন তুমি প্রত্যয় লিখবে প্রত্যয়টার পরে বসে ঠিকই, কিন্তু সেটা শব্দের সঙ্গে যুক্ত হয়ে বসে। প্রত্যয় কি হয়, শব্দের সঙ্গে যুক্ত হয়ে বসে, শব্দের সঙ্গে যুক্ত হয়ে বসে। যেমন এখানে আত্মনির্ভরশীল শব্দের শিলটা কিন্তু আত্মনির্ভরের থেকে আলাদা হয়নি, আত্মনির্ভরের সাথেই বসেছে, সেই জন্য এটা প্রত্যয়। আর অনুসর্গর ক্ষেত্রে যেটা পরে বসে সেটার উদাহরণ কি হতে পারে, একটা সেন্টেন্স আমি লিখছি, আমি তোমার জন্য যাব, ঠিক আছে? এখানে অনুসর্গ কোনটা, জন্য, কারণ এই জন্যটা তোমারের পরে বসেছে, ঠিক আছে? আশা করি বোঝা গেছে যে প্রত্যয়, উপসর্গ, অনুসর্গ এগুলো ডিফারেন্স কি, এগুলো সবকিছু কিন্তু আমাদের পড়তে হবে। চলে আসি নেক্সট কোয়েশ্চেনে, 5 নম্বর, দায়িত্ববোধ শব্দটি কোন সমাসে গঠিত? দায়িত্ববোধকে ভাঙলে আমরা কি পাই, দায়িত্বের বোধ,
দায়িত্বের বোধ, তাহলে এটা কি হচ্ছে দায়িত্বের, এখানে কি বিভক্তি আছে এর, আর এই এর বিভক্তিটা কি হচ্ছে লোপ পাচ্ছে, এর বিভক্তিটা কি হচ্ছে লোপ পাচ্ছে, আর এরটা কি বিভক্তি ষষ্ঠী বিভক্তি, ষষ্ঠী বিভক্তি তাই তো। যখন এটা পূর্বপদ, এটা পূর্বপদ, এটা উত্তর এটা পরপদ, যখন পূর্বপদের বিভক্তি লোপ পায় আর যখন পূর্বপদের বিভক্তি লোপ পায় আর পরপদের অর্থ প্রধান হয় তখন সেই সমাসটাকে কি বলা হয়, সেই সমাসটাকে বলা হয় তৎপুরুষ সমাস, সেই সমাসটাকে কি বলা হয় তৎপুরুষ সমাস। তাহলে আর তৎপুরুষের কোন বিভক্তি লোপ পাচ্ছে ষষ্ঠী বিভক্তি, তাহলে উত্তরটা কি হবে ষষ্ঠী তৎপুরুষ। দেখো এখানে সি নম্বরে অপশন রয়েছে ষষ্ঠী তৎপুরুষ, আশা করি বোঝা গেছে। আচ্ছা কুসংস্কার শব্দে কু কি, আমি এক্ষুনি বোঝালাম উপসর্গ অনুসর্গ এবং প্রত্যয়ের পার্থক্য। দেখো এই যে কুটা কি হয়েছে, কুসংস্কারে কুটা সরি কুটা সংস্কারের সঙ্গে যুক্ত রয়েছে, আর এটা আগে রয়েছে না পরে রয়েছে, আগে রয়েছে, পরে থাকলে কি হতো প্রত্যয় হতো, আগে আছে তাহলে আগে থাকলে এটা কি হবে, এটা বিভক্তি হবে। তাহলে উত্তরটা কি কুসংস্কার শব্দে কুটা কি উপসর্গ। ওকে নেক্সট কোয়েশ্চেন, সমাজের উন্নয়নে এখানে সমাজের পদটির কারক কি, সমাজের উন্নয়নে এখানে সমাজের পদটির কারক কি। দেখো তাহলে সমাজের, কার সমাজের, এখানে কি বোঝাচ্ছে একটা সমাজের সঙ্গে, সমাজ যে এই যে সমাজ যে শব্দটা, এই সমাজ শব্দের সঙ্গে একটা বিভক্তি যুক্ত আছে এর, এই এরটা সম্পর্ক কার সাথে সমাজের সঙ্গে, সমাজের, সমাজের পরে কিছু একটা থাকতো সমাজের আমি, সমাজের তুমি বা সমাজের মাছ মাংস যা কিছু, তাহলে এটা কি দাঁড়াচ্ছে, এটা একটা এই এর শব্দ দ্বারা সমাজের সঙ্গে একটা সম্বন্ধ বোঝাচ্ছে, কি বোঝাচ্ছে সম্বন্ধ বোঝাচ্ছে, তাই এটা কোনো কারক নয়, এটা কি সম্বন্ধ পদ, এখানে কারক হবে না এটা পদ হবে, ঠিক আছে। সমাজের পদটি কোন কারক, এটা সম্বন্ধ পদ, উত্তরটা সম্বন্ধ পদ হবে। আচ্ছা নেক্সট কোয়েশ্চেন, সচেতন শব্দটি কোন প্রকার পদ, সচেতন শব্দটি কোন প্রকার পদ, বলেছিলাম পদ থেকে প্রশ্ন থাকবে। বিশেষ্য, বিশেষ্য সর্বনাম বিশেষণ ক্রিয়া, কি হবে সচেতন, সচেতন কি সচেতন মানে সরি সচেতন আমি, সচেতন তুমি, সচেতন রাম শ্যাম যদু মধুক যে কোনো কেউ, তাহলে সচেতন দ্বারা কি বোঝাচ্ছে একটা গুণ বোঝাচ্ছে, একটা দোষ গুণ অবস্থা বোঝাচ্ছে, যখন দোষ গুণ অবস্থা ইত্যাদি বোঝানো হয় তখন তাকে কি বলা হয়, তখন তাকে বলা হয় বিশেষণ, কি বলা হয় বিশেষণ, যখন বিশেষের দোষ গুণ অবস্থা যে পদ দ্বারা বোঝানো হয় তাকে বিশেষণ পদ বলা হয়, তাহলে সচেতন এখানে কি বিশেষণ। ওকে এই 8টা প্রশ্ন ছিল আমাদের এই গদ্যের বোধ পরীক্ষণের যে গদ্য অংশ তার। তাহলে আমরা এখানে দেখলাম একটা প্রশ্ন শুধু প্যাসেজ থেকে রয়েছে, বাকি সবগুলোই কিন্তু কোথা থেকে রয়েছে, গ্রামার থেকে রয়েছে, যার মধ্যে আমাদের শব্দার্থ সন্ধি, শব্দার্থ সন্ধি, প্রত্যয়, সমাস, উপসর্গ অনুসর্গ, কারক, আবার শব্দ, এই সমস্ত টপিক গুলো থেকে প্রশ্ন রয়েছে। তাহলে এই সমস্ত টপিক গুলোকে কভার করা প্রচন্ড প্রয়োজন, যে টপিক গুলো আমি প্রথমে লিস্ট আউট করে দিয়েছি 7টা থেকে 8টা, সেগুলো যদি আমরা কভার করি তাহলে আমরা প্রাইমারি এবং আপার প্রাইমারি বোথ দুটো পরীক্ষারই যে বাংলার পোর্শনটা রয়েছে তাতে 15তে 15 পেতে আমাদের কোনো সমস্যা থাকবে না, ঠিক আছে। তাহলে আমরা আজকে গদ্যের বোধ পরীক্ষণটা তো দেখে নিলাম, আমরা পদ্যটা এবার দেখে নিই। আচ্ছা দেখো পদ্যর ক্ষেত্রে পদ্যটার নাম কি রয়েছে, প্রকৃতির আহ্বান, প্রকৃতির আহ্বান, ভোরের আলো ফুটে ওঠে পূর্ব আকাশ পানে, শিশির ভেজা ঘাসের ডগায় রৌদ্র খেলে টানে, খুব সুন্দর একটি কবিতা, তোমরা এটা পজ করে ভিডিও কবিতাটা একটুখানি পড়ে নিও, ঠিক আছে। আমি নেক্সট স্লাইডে চলে যাচ্ছি, নেক্সট স্লাইডেও আরো 4টে স্তবক রয়েছে, এটাও তোমরা পজ করে আবার পড়ে নিও। আমি এবার সোজাসুজি কোয়েশ্চেন আনসারে চলে যাচ্ছি, না হলে ভিডিও অনেক বড় হয়ে যাবে, ঠিক আছে। দেখো এখানেও আবার কটা প্রশ্ন রয়েছে, 9 থেকে 8, 9 থেকে 8 মানে এখানেও টোটাল আবার 8টা প্রশ্ন রয়েছে। এই 8টা প্রশ্নের মধ্যে দেখে নিই প্রথম প্রশ্নটা কি, কবিতাটির মূল ভাব কি, কবিতাটির মূল ভাব কি, মানুষের কর্ম ব্যস্ত জীবন, প্রকৃতির সৌন্দর্য মানুষের জীবনে তার প্রভাব, বর্ষাকালের বর্ণনা, পাখিদের জীবনযাত্রা। প্রথমটার আনসার কি হবে, প্রকৃতির সৌন্দর্য ও মানুষের জীবনে তার প্রভাব। ওকে সেকেন্ড কোয়েশ্চেন, সান্নিধ্য শব্দটির সঠিক অর্থ কি, সান্নিধ্য, সান্নিধ্য মানে তুমি তার সান্নিধ্যে থাকো বা আমি তার সান্নিধ্যে থাকি, তাহলে এখানে সান্নিধ্য মানে কাছে, কোনো কিছুর কাছে, কারোর সাথে, সাথে থেকে সান্নিধ্য এসেছে, তাহলে উত্তরটা কি হবে নিকটতা বা সঙ্গ, নিকটতা বা সঙ্গ, বিরোধিতা নয়, এটা অপোজিট, দূরত্ব নয়, বন্ধুত্ব নয়, কারোর সঙ্গে থাকাকে সান্নিধ্যকে বোঝায়, সেই জন্য এটার উত্তর হবে 2 এর সি।
আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন, কলতান শব্দটি কোন প্রকার শব্দ? কলতান শব্দটি কোন প্রকার শব্দ? কলতান মানে কলতান পাখির আওয়াজকে বোঝানোর জন্য কলতান শব্দটাকে ব্যবহার করা হয়। দেখো বলেছিলাম শব্দ ভান্ডার থেকে প্রশ্ন থাকবে, তৎসম, তদ্ভব, দেশি, বিদেশি, শব্দ ভান্ডার থেকে প্রশ্ন চলে এসেছে। কলতান শব্দটি কোন প্রকার শব্দ? কলতান পাখির আওয়াজকে বোঝানোর জন্য কলতান ব্যবহার করা হয়। আচ্ছা, তৎসম, এই যে তৎসম এবং তদ্ভব, তৎসম এবং তদ্ভব, এই দুটো শব্দতেই না, দুটো কথাতেই একটা ওয়ার্ড কমন রয়েছে, সেটা হচ্ছে তৎ। এখানেও রয়েছে তৎ যুক্ত ভব থেকে তদ্ভব, আর তৎসমতে তৎ যুক্ত সম। তাহলে এই যে দুটো কথাতেই যে তৎ রয়েছে, এই তৎ কথার অর্থ হচ্ছে সংস্কৃত। এই তৎ কথার অর্থ কি? এই তৎ কথার অর্থ হলো সংস্কৃত, মানে তৎসম মানে সংস্কৃতের সমান, মানে যে সংস্কৃত শব্দগুলো কোনো পরিবর্তন ছাড়াই বাংলা ভাষাতে প্রবেশ করেছে সেগুলো হচ্ছে তৎসম শব্দ। আর তদ্ভবর ক্ষেত্রে তৎভব, তৎ মানে সংস্কৃত, ভব এসেছে উদ্ভব থেকে। কোথা থেকে? উদ্ভব থেকে। আর উদ্ভব কথার অর্থ হচ্ছে উৎপত্তি হওয়া, মানে সংস্কৃত শব্দ থেকে যে শব্দগুলোর উৎপত্তি হয়েছে বাংলা ভাষাতে তাদেরকে কি বলা হচ্ছে? তৎভব। ঠিক আছে, তৎসম তদ্ভবর পার্থক্য বোঝা গেছে। তাহলে এই যে কলতান শব্দটা, এই শব্দটা কি সরাসরি বাংলা ভাষাতে, কলতান শব্দটাই এসেছে সংস্কৃত শব্দ থেকে, কলতানটা সংস্কৃত অন্য কোনো শব্দ থেকে উৎপন্ন হয়নি। তাহলে এটা কি? এটা সংস্কৃতের সমান একটি শব্দ, মানে তৎসম শব্দ, মানে এটা একটি সংস্কৃত শব্দই। ঠিক আছে, এটা তদ্ভব নয়। তদ্ভব হলে কলতান থেকে অন্য কিছুর উৎপত্তি হয়ে তদ্ভব হতো। যেমন কি এসেছে? কেষ্ট থেকে, সরি কৃষ্ণ থেকে, কৃষ্ণ থেকে কি এসেছে? কেষ্ট। এখানে কি হচ্ছে? কেষ্টটা উদ্ভব হচ্ছে, কেষ্টটা কি একটা তদ্ভব শব্দ, কারণ এটা, আর কৃষ্ণটা তৎসম, এই কেষ্টটা কৃষ্ণ থেকে উদ্ভব হয়েছে, সেই জন্য এটা তদ্ভব আর এটা তৎসম। আশা করি বোঝা গেছে তোমাদের, এইটা নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। নেক্সট কোয়েশ্চেন, সহনশীলতা শব্দে কোন প্রত্যয় যুক্ত হয়েছে? সহনশীলতা, আবার প্রত্যয় প্রশ্ন। দেখো তোমরা বলো, আমি আগেই বললাম যে প্রত্যয় কি? প্রত্যয় যখন শব্দ বা ধাতুর সঙ্গে যুক্ত থাকবে কিন্তু শব্দের সঙ্গে বসবে, শব্দ থেকে আলাদা হয়ে বসবে না। তাহলে সহনশীলতা কিভাবে এসেছে? সহনশীলতা কিভাবে এসেছে? সহনশীল যুক্ত তা। তাহলে কি যুক্ত হয়েছে? তা। তাহলে এখানে প্রত্যয় কোনটা? তা। 4-এর এই উত্তর। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন। এখানে স্লাইডটা একটু দেখা যাচ্ছে না। আচ্ছা, এবার বোঝা যাচ্ছে। মানব মনে শব্দে মানব কোন প্রকার? মানব মনে শব্দ, মানব কোন, মানব মনে শব্দে মানব কোন প্রকার পদ? মানব কোন প্রকার পদ? মানব মনে বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়। মানব মনে, মানব মানে কি? মানব মনে কথাটার অর্থ কি? মানুষের মনে, মানুষের মনে। মানব মানে কি? মানুষ। তাহলে মানব মানে যদি মানুষ হয় তাহলে এটা কি? মানুষ কি একটা বিশেষ্য পদ, বিশেষণ পদ, সর্বনাম পদ, অব্যয় পদ, স্বাভাবিক এটা একটা বিশেষ্য পদ। ঠিক আছে। আচ্ছা, প্রকৃতির সান্নিধ্যে, এখানে প্রকৃতির পদটির কারক কি? প্রকৃতির সান্নিধ্যে প্রকৃতির পদটির কারক কি? আবার একই জিনিস দেখো, প্রকৃতির, এর মানে একটা সম্বন্ধ বোঝাচ্ছে, প্রকৃতির সঙ্গে সম্বন্ধ বোঝাচ্ছে, তাই জন্য এটা আবার কি? সম্বন্ধ পদ। সম্বন্ধ পদ, এটা কারক হবে না, এটা পদ হবে। ঠিক আছে, এই 8টা প্রশ্ন, মাঝখানে একটা স্লাইডে দুটো কোশ্চেন দেখা যায়নি, সেজন্য আমি এটা বলতে পারলাম না। বাট তাও যদি তোমরা লক্ষ্য করে থাকো, এখানেও প্রথম প্রশ্নটা বাদ দিয়ে সবগুলোই ব্যাকরণের প্রশ্ন। তাহলে আমাদের এই ব্যাকরণের যদি 6টা থেকে 7টা টপিক, আমরা 7টা থেকে 8টা টপিক আমরা কভার করে রাখি, তাহলে প্রাইমারি এবং আপার প্রাইমারির বাংলায় 15 তো 15 পেতে আমাদেরকে কেউ আটকাতে পারবে না। কত? 15 আউট অফ 15, আউট অফ 15। ওকে, আশা করি তোমাদের ক্লাসটা ভালো লেগেছে। যদি কোথাও কোনো বুঝতে সমস্যা হয় আমাদের কমেন্ট করো, আমরা সমস্ত সমস্যার উত্তর দিয়ে দেবো। আর প্রত্যেকদিন এরকম সিরিজ আসবে এরপর থেকে, প্রাইমারি এবং আপার প্রাইমারির জন্য। যারা সেলফ স্টাডি করছো, নিজেরা প্রস্তুতি নিচ্ছ, তারা শিক্ষা সংস্থানকে সবসময় নিজেদের পাশে পাবে। তোমরা আমাদের ইউটিউব চ্যানেলকে রেগুলার ফলো করো, রেগুলার ভিডিও আসবে, সেগুলো দেখো, এবং কোনো রকম সমস্যা হলে আমাদের নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে কল করতে পারো, হোয়াটসঅ্যাপ করতে পারো, যোগাযোগ করতে পারো, আমরা সবসময় তোমাদের সাথে রয়েছি। এছাড়াও আমাদের প্রাইমারি এবং আপার প্রাইমারি দুটোর জন্য পেড ব্যাচ চলছে। কোনো স্টুডেন্ট যদি সাবস্ক্রিপশন নিয়ে পড়াশোনা করতে চায়, শিক্ষা সংস্থান তাদের সঙ্গেও রয়েছে। তারা যদি কোর্স সম্পর্কে ডিটেলস জানতে চায়, তারা কল এবং হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করতে পারে। তাহলে আজকের মতো এই পর্যন্তই, ধন্যবাদ।